সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি আগের বেশ কয়েকটি পর্বে আপনাদের শুনিয়েছি নারায়ণ সান্যালের লেখা সত্য ঘটনা অবলম্বনে গল্প মোনালিসার প্রেমে। আজকে শোনাচ্ছি গল্পটির ষষ্ঠ পর্ব। গল্পের সব পর্বগুলি শোনার উপায় হচ্ছে এই ভিডিওর নিচে বারে ক্লিক করলে খুলে যাবে হোম পেজে পাবেন প্লেলিস্টে আছে মোনালিসার প্রেমে। 29শে নভেম্বর 1913 সাল। নভেম্বরের শেষাশেষি বাড়িতে বেশ ঠান্ডা পড়ে, কিন্তু কি করবে বেচারি, ওর যে একটাও কোট অবশিষ্ট নেই। তাপ্পি মারা ফ্ল্যানেলের শার্টটা গায়ে চড়িয়ে ভিন্স হাঁটতে হাঁটতে চলে এলো পোস্ট অফিসে। ওর পুঁজি এখন 104 ফ্রাঁ। ওর ট্রাঙ্কে আজও বিশ্বের শ্রেষ্ঠ শিল্প সম্পদ। সে এখন কপরদকহীন কোটিপতি। ডাক টিকিট কিনে সাঁটল, ফেলে দিল ডাক বক্সে। তারপর পোস্ট অফিসের সিঁড়ির ধাপটার ওপর বসে পড়ল, যেখানটায় এখন এক ঝলক রোদের উত্তাপ। বেচারি অর্ধাহারে আছে সপ্তাহখানেক। পকেটে যেটুকু রেস্ত আছে সেটা দেশে ফেরার রাহা খরচ। সিদ্ধান্তে এসেছে ভিনসেনজো দেশেই তাকে ফিরতে হবে, ইটালিতে। সিনার আর ফিরবে না। লোকটা নির্ঘাত অপঘাত মৃত্যুতে ফৌত হয়েছে। না হলে কোটি টাকার সম্পদ ওর হাতে তুলে দিয়ে এভাবে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যেত না। ফলে ভিনসেনজো পেরুগিয়াই এখন ওই চোরাই মালের একচ্ছত্র মালিক। চোরা বাজারে এটা বেচবার মতো হিম্মত তার নেই, তা সে চায়ও না। ইতালির সম্পদ সে সাচ্চা ইতালিয়ানের মতো ইতালিতেই ফিরিয়ে নিয়ে যাবে। সেই মর্মেই চিঠিখানা এইমাত্র পাঠালো। নিজের ঠিকানা জানায়নি, একটা পোস্ট বক্সের রিটার্ন অ্যাড্রেসে। চিঠির প্রাপক আলফ্রেদো গেরি, ফ্লোরেন্সের সবচেয়ে নামকরা আর্ট ডিলার। ফ্লোরেন্স চেনো তো? সেই যেখানে জন্মেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ ভাস্কর মিকেলাঞ্জেলো বুওনরত্তি। সেখানে বসে লিওনার্দো এঁকেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ প্রতিকৃতি লা জ্যাকোন্ডা। গেলি হচ্ছেন সেই ফ্লোরেন্সের সবচেয়ে বড় দোকানের স্বত্বাধিকারী, গ্যালারিয়া দ্য আর্থ আন্তিকা এ মার্দানা। লিখেছে দারুণ কায়দা করে। চিঠিখানা সহজ সরল ইতালিয়ান ভাষায় লিখে ধরেছে আয়নার সামনে। তারপর দর্পণ প্রতিবিম্ব দেখে দেখে কপি করেছে। কেন জানো? বাবা, তোমরা তা জানবে কেমন করে? তোমরা তো ভিনসেনজোর মতো ইতালিতে মানুষ হওনি। শোনো, বুঝিয়ে বলি। ঠিক ওইভাবেই লিখতেন লিওনার্দো দা ভিঞ্চি। লিখেছিলেন 2500 পৃষ্ঠার নোট বই। তিনি অবশ্য দর্পণে দেখে কপি করতেন না, টানা হাতেই ওইভাবে লিখতেন। কিন্তু ভিনসেনজো তো লিওনার্দোর প্রতিভা নিয়ে জন্মায়নি। দর্পণ প্রতিবিম্বে না দেখলে চিঠিটা পড়া যাবে না। 2রা ডিসেম্বর চিঠিখানা পেলেন প্রাপক। প্রথমে মিনিটখানেক কিছুই বুঝতে পারলেন না, তারপরেই বুঝে ফেললেন। আর্ট কনৌজার তিনি। লিওনার্দোর বিশ্ববিস্তৃত নোট বইয়ের কথা বহুবার তিনি শুনেছেন, ঘেটেছেন। দর্পণের সামনে ধরতেই পড়তে পারলেন চিঠিটা। আপন মনে হেসে উঠলেন তিনি। দারুণ রসিক তো ছোকরা। দলা পাকিয়ে চিঠিটা ফেলে দিলেন ওয়েস্ট পেপার বাস্কেটে। তারপর খামখানা তুলে নিলেন বাড়ির ডাক টিকিট। এই মর্মান্তিক রসিকতা করতে লোকটা কিন্তু অনেক খরচ করেছে। এয়ারমেলের ডাক টিকিট। আবার তুলে নিলেন দলা পাকানো কাগজটা। আবার পড়লেন। ভ্রু দুটি কুঞ্চিত হলো। মিনিটখানেক কী যেন চিন্তা করে তুলে নিলেন এবার টেলিফোনটা। ডায়াল করলেন বন্ধুবর পগ্নিকে। জোভানি পগ্নি হচ্ছেন ফ্লোরেন্সের বিশ্ববিখ্যাত উফিজি সংগ্রহশালার ডিরেক্টর। তাকে বললেন, আজকের ডাকে আমি একটা মিস্টিরিয়াস চিঠি পেয়েছি, শুনুন। পড়ে শোনালেন চিঠিখানা। পগ্নি জানতে চাইল টাইপ করা চিঠি? আগে না, হাতে লেখা। শুধু তাই নয়, মাস্টার আর্টিয়াম লিওনার্দোর মতো উল্টো করে লেখা, যা আয়নার সামনে ধরে পড়তে হয়। কৌতূহলী পগ্নি এসে চিঠিখানা পরীক্ষা করলেন। বললেন, 99.9% চান্স হচ্ছে এটা কোনো মদ্যপের উৎকট রসিকতা অথবা উন্মাদের অহৈতুকী উচ্ছ্বাস। কিন্তু কথায় বলে। উনি একটি ল্যাটিন প্রবাদ বাক্য শোনালেন, যার বঙ্গানুবাদ
যেখানে দেখিবে ছাই ইত্যাদি ইত্যাদি। গেরি চিঠি দিলেন না, টেলিগ্রাম করলেন, পত্রে উল্লিখিত চিত্রসহ স্বয়ং চলে আসুন, আমরা প্রতীক্ষারত। ডিসেম্বরের 9 তারিখে তার বার্তায় প্রত্যুত্তর এলো, লিওনার্দো আজ রওনা হচ্ছেন। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা তাপ্পি মারা ফ্ল্যানেলের জামা, জুতোর ভিতর থেকে বাঁ পায়ের বুড়ো আঙুলটা কৌতূহলী দৃষ্টি মেলে বেরিয়ে আছে। একজন ইতালিয়ান সীমান্ত অতিক্রম করে ফ্রান্স থেকে ইতালিতে ফিরল, সোজা ফ্লোরেন্স। কাস্টমস তাকে ভালো করে পরীক্ষাও করেনি, করলেও তারা ধরতে পারতো না যে ওর কাঠের বাক্সটা দোতলা। ফ্লোরেন্সে এসে একটা মাঝারি হোটেলে উঠল, আলবার্গো ত্রিপোলি ইতালিয়া। ওর পকেটে এখনও 150 ফ্রাঁ, একদিনের হোটেলের খরচে চলে যাবে। আর তাছাড়া তো হোটেলের কামরায় জুতো জামা খুলে সে শটান শুয়ে পড়ল বিছানায়। তার আর ভয় নেই, এখন সে স্বদেশে। বেশ কিছুটা ঘুমিয়ে নিয়ে উঠে বসল, মুখে চোখে জল দিয়ে নেমে এলো রিসেপশন কাউন্টারে একটা টেলিফোন করতে। ফোন পেয়েই সচকিত হয়ে উঠলেন গেরি। বললেন, আমি এক্ষুনি আসছি। কোন হোটেলটা বললেন? ত্রিপোলি ইতালিয়া। আধ ঘন্টার মধ্যেই এসে পৌঁছলেন। একা নয়, তার সঙ্গে তার বন্ধু জোভানি পগ্নি, উফিজির সর্বাধিনায়ক। পেরুগিয়া সবিস্তারে বর্ণনা দিতে শুরু করলো কিভাবে সে ছবিখানা 2 বছর আগে অপহরণ করেছে। কিন্তু তাকে মাঝপথে থামিয়ে জোভানি পগ্নি বললেন, ওসব কথা পরে শুনবো, প্রথমে ছবিখানা দেখান। পেরুগিয়া হাসল, বিচিত্র হাসি। সে হাসি আজ 400 বছর ধরে হাসছে তার নায়িকা। না মাম্মি। বললেন, বিশ্বাস হচ্ছে না? নয়, না হবারই কথা। ঠিক আছে স্যার, চক্ষুকর্ণের বিবাদটা আগে ভঞ্জন করে নিন, তারপর শোনাবো কিভাবে এই ইতালিয়ান মেয়েটিকে বন্দি দশা থেকে উদ্ধার করেছি। উবু হয়ে বসল স্ক্রুড্রাইভার নিয়ে, কাঠের বাক্সটার তলদেশ অপসারণ করতে। মিনিট 10 বাদে সে বের করে আনলো ছবিটা। ওরা দুজন সেখানে নিয়ে জানলার দিকে সরে গেলেন আলোর কাছে। জোভানি পকেট থেকে বার করলেন একটা মস্ত ম্যাগনিফাইং গ্লাস। দীর্ঘ 15 মিনিট ঘর নিস্তব্ধ। তারপর পগ্নি ছবি থেকে মুখ তুলে ওই দিন বেশি ইতালিয়ানটার দিকে তাকালেন। হোক দিনহীন বেশবাস। ওর ভঙ্গিটায় সেই আর্ট কানুজারের স্মৃতিতে ভেসে উঠল আর একটি বিশ্ববন্দিত শিল্পকর্ম, ফ্রান্স হালসের লাফিং ক্যাভেলিয়ার। মনে হচ্ছে যেন মোনালিসার ছবিখানা সে নিজেই এঁকেছে। গেরি বললেন, যদুর মনে হচ্ছে ছবিখানা আসলই, কিন্তু আমাদের ল্যাবরেটরিতে পরীক্ষা না করে নিশ্চিত বলতে পারছি না। ভিন্স বললেন, বেশ তো, করুন, পরীক্ষা করুন, কিন্তু পরীক্ষায় যদি প্রমাণ হয় এটা খাঁটি, তাহলে আপনারা আমাকে কি দেবেন? পগ্নি বললেন, কি দাবি আপনার? অন্তত 5 লক্ষ লিরা। এগ্রিড। এক কথায় রাজি হয়ে গেলেন গেরি। ভিন্স একটু থতমত খেল। দরটা কম বলেছে নাকি? যাকে মরুগে, ইতালির সম্পদ ইতালিতে ফিরে এলো, এটাই তো আসল কথা। তার বর্তমান অবস্থা কপরদক্ষিণ, তাই কিছু চাইতে হলো। অধ্যাপক পগ্নি বললেন, অবশ্য 2-1 দিন দেরি হতে পারে, কারণ এত বড় ব্যাপারে জড়িয়ে পড়ার আগে আমাদের রোম থেকে অনুমতি নিতে হবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন শুধু। আমার জেবে এখন 1 বোতল বেয়ার কেনার পুঁজিও নেই। গেরি একটা 5000 লিরার নোট বাড়িয়ে ধরে বললেন, কিছু মনে করবেন না, এটা আপনাকে ধার দিচ্ছি, যেহেতু ওই ইতালিয়ান মহিলাকে উদ্ধার করতে আপনি সর্বস্ব ব্যয় করেছেন। ধন্যবাদ। পেরুগিয়া তৎক্ষণাৎ 1 প্লেট বোনলেস ফ্রাইড চিকেন আর 1 বোতল বিয়ারের অর্ডার দিল। গেরি আর পগ্নি বেরিয়ে এসেই টেলিগ্রাম করলেন রোমের ফাইন আর্টস বিভাগের ডিরেক্টর জেনারেল কোরাদো রিচ্চিকে। তার বার্তা পেয়ে স্তম্ভিত রিচ্চি স্বয়ং চলে এলেন ফ্লোরেন্সে। পরদিন 12ই ডিসেম্বর ওরা 3 জনে যখন পেরুগিয়ার সঙ্গে দেখা করতে এলেন, তার আগেই সাদা পোশাকের পুলিশ ঘিরে ফেলেছে ওই অখ্যাত হোটেলটি। পেরুগিয়া ওদের 3 জনকে সাদরে অভ্যর্থনা জানান, স্বাগতম স্যার, দেখুন ইতালির জন্য কি সম্পদ আমি নিয়ে এসেছি। বাক্স থেকে ছবিখানা বার করে সে রিচ্চির হাতে তুলে দেয়। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে দ্বারের দিকে কাকে যেন ইঙ্গিত করলেন। তৎক্ষণাৎ সশস্ত্র পুলিশ বেয়োনেট উঁচিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। ওর হাতে যখন হাত করা পরানো হচ্ছিল, তখন স্তম্ভিত লোকটা শুধু বলল, এর মানে? সিটি পুলিশের প্রধান বললেন, মোনালিসা অপহরণের দায়ে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে মশিও। বজ্রাহত হয়ে গেল সরল মানুষটা।
ওর গলকণ্ঠটা বহুদিন পরে আজ ওঠানামা করলো। কোনো ক্রমে আমতা আমতা করে বলল, বাহ, অপহরণ? আমি? অপহরণ তো করেছিলেন সেই শালা নেপোলিয়া, আমি তো উদ্ধারকারী। পরদিন সারা বিশ্বের সংবাদপত্রে বিভিন্ন ভাষায় ওইটাই ছিল হেডলাইন নিউজ, মোনালিসাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। সারা পৃথিবীতে কয়েক কোটি লোক চমকে উঠেছিল খবরটা পড়ে। তার মধ্যে 6 জনের চমক বিশেষ অর্থবহ। যে 6 জন সাদ্রর আঁকা 6খানি অরিজিনাল মোনালিসা খরিদ করে এতদিনে আত্মতৃপ্ত ছিলেন। আর চমকায়নি একজন, মরক্কোর একটি স্পাতে প্রমোদ ভ্রমণরত জনৈক আর্জেন্টাইন বৃদ্ধ, এখন যিনি স্বনামে জীবনযাপন করেন, মার্কোয়েস এদুয়ার্দো দে ওয়েলফের্নো। তার আশঙ্কা ছিলই এমন ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। পরের ইতিহাস সারা পৃথিবীর পক্ষে আনন্দের, শুধু একটি ব্যতিক্রম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরেন্সের নগরপাল ও পুলিশ চিফ অভিনন্দন বার্তা পেতে থাকেন। লিওনার্দোর আঁকা ছবিখানা তারা প্রত্যার্পণ করতে স্বীকৃত, শুধু কয়েকটি ছোটোখাটো শর্ত আছে। 1 নম্বর, ওই ছবিখানা ইতালির 3টি শহরে প্রথমে প্রদর্শিত হবে, ফ্লোরেন্স, রোম ও মিলান। দ্বিতীয়ত, অপহরণকারী ইতালিয়ানটির বিচার ইতালিতেই হবে। 2টি শর্তেই ফরাসি সরকার সানন্দে রায় দিলেন। প্রায় মাসখানেক ইতালির 3টি শহরে প্রদর্শিত হয়ে বিশেষ প্রহরায় লা জ্যাকন্ডা রওনা হলো পারির দিকে। সেটা 1913 সালের শেষ দিন, 4 জানুয়ারি 1914 সালে, অর্থাৎ ইতালি ও ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার কয়েক মাস আগে সাড়ম্বরে প্রদর্শিত হলো সেই ছবিখানা লুভরের শাঁলোকেয়ারে, গোনাগুনতি 2 বছর 4 মাস 14 দিন পরে। ইতালিতে এবার শুরু হলো পেরুগিয়ার বিচার। জনমত দ্বিধা বিভক্ত। একদল মনে করেন ওই সরল অশিক্ষিত লোকটা জাতীয়তাবোধের প্রাবল্যে ইতালির অপহৃত সম্পদ ইতালিকেই ফিরিয়ে দিচ্ছে এই বিশ্বাসে এই কাজটা করেছে, তাকে ক্ষমা করা উচিত। অপর দল বললেন, এটা বিশ্বাসযোগ্য নয়, তাহলে সে 5 লক্ষ লিরা দাম চাইবে কেন? পেরুগিয়া তার জবানবন্দিতে সিনরের উল্লেখ আদৌ করল না। তা করলে সে নিজের লোকের চোখে খাটো হয়ে যায়। তার নারী উদ্ধারের থিয়েটারি তত্ত্বটা দাঁড়ায় না। এমনকি ল্যান্সিলত্তি ভ্রাতৃদ্বয়ের উল্লেখ মাত্রও সে করল না। সমস্ত কৃতিত্বটা সে একাই দাবি করল, সমস্ত দায়িত্বও সে একাই বহন করতে চাইল। হয়তো সে মনে করেছিল এভাবেই সে জনসমর্থন পাবে, অথবা যে নাটকটা সে মনে মনে লিখেছে সেটাই সে আন্তরিকভাবে নিজে বিশ্বাস করতে শুরু করেছিল। কোনটা সত্য বলা কঠিন। বিচারকালে পাবলিক প্রসিকিউটর সবিস্তারে জানালেন যে মোনালিসা আদৌ নেপোলিয়ান বোনাপার্ট কর্তৃক অপহৃত হননি, সেটা চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি স্বয়ং বিক্রয় করেছিলেন ফরাসি সম্রাটকে। ফলে প্রতিবাদীর দাবি আদৌ ধোপে টেকে না, তাকে চরম শাস্তি দেওয়া উচিত। এবার সওয়াল করতে উঠলেন আসামি পক্ষের আইনজীবী। পেরুগিয়া উকিল দিতে পারেনি, তার বৃদ্ধ বাবা এসে বসেছিলেন দর্শক দলের একান্তে, কিন্তু উকিল দেওয়ার ক্ষমতা তারও ছিল না। উকিলের খরচ জুগিয়েছিল ইতালির সাধারণ মানুষ চাঁদা তুলে। তারা ওই প্রায় নিরক্ষর রং মিস্ত্রিটাকে ভালোবেসে ফেলেছিল। তারা বিশ্বাস করেছিল ও সাচ্চা ইতালিয়ানদের মতো জাতীয় সম্পদ স্বদেশে ফিরিয়ে এনেছে। হ্যাঁ, ঠিক কথা, মোনালিসাখানা নেপোলিয়া অপহরণ করে নিয়ে যাননি, কিন্তু অসংখ্য অমূল্য শিল্প সম্পদ যে সেই বোম্বেটের ইটালি থেকে লুট করে নিয়ে গিয়েছিল, এই কথা তো মিথ্যে নয়। 100 বছর তার প্রতিবাদে ইতালি কিছুই করতে পারেনি। ওই অশিক্ষিত রং মিস্ত্রিটা তার জাতীয়তাবোধের উন্মাদনায় পারি পুলিশের গালে একটা থাপ্পড় কষিয়ে প্রতিশোধ নিয়েছে। সে জাতীয় বীর। আসামি পক্ষের আইনজীবীও সেই মর্মে সওয়াল করলেন। বললেন, সহযোগী যে কথা বলছেন তা অবান্তর। মোনালিসা ছবিখানা ইতালির শিল্পী এঁকেছেন, সেটা কিভাবে লুভরে গিয়েছে এ তথ্য অবান্তর। এই মামলায় বিচার্য আসামির নিজ বিশ্বাস অনুযায়ী কি জানত, কোন প্রেরণার বশবর্তী হয়ে সে কাজ করেছে। আসামির মানসিকতাই এক্ষেত্রে বিচার্য, মোনালিসা ছবির ইতিহাস নয়। ধর্মাবতার আমার সহযোগী বলেছেন আসামি রজ্জুতে সর্পভ্রম করেছিল, কিন্তু রজ্জুতে সর্পভ্রমের উদাহরণে
সর্পটা মিথ্যা কিনা তা আমাদের বিচার্য নয়, আমাদের বিচার্য ভ্রমাত্মক ব্যক্তির সর্পভীতিটা সাচ্ছে কিনা। বিচারক আইনের শৃঙ্খলে বন্দী, শুধু তাই নয়, সারা পৃথিবীর সকৌতূহলে জানতে চায় বিচারে তিনি কী রায় দেন। বিশেষ করে ফ্রান্সের পুলিশ বিভাগ, তার বিচারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কও জড়িত। ভবিষ্যতে আন্তর্জাতিক শিল্পাহরণে এই বিচার রেফারেন্স হিসাবে উদ্ধৃত হবে। তাই তিনি ঘোষণা করলেন, আসামি দোষী। কাঠ গড়ায় দাঁড়ানো আসামির গলকণ্ঠটা ওঠানামা করল না, কিন্তু সে পাথরের মূর্তিতে রূপান্তরিত, যেন কারারা মার্বেল গড়া মিকেলেঞ্জেলোর এক বন্দী। দর্শকের আসনে বসা একটি বৃদ্ধ পকেট থেকে রুমাল বার করলেন নিঃশব্দে। দোষী, কিন্তু সব দিক বিচার করে, বিশেষত আসামির নিজস্ব ধারণার কথা বিবেচনা করে, আইনের ধারা মোতাবেক আমি তার নিম্নতম শাস্তি বিধান করছি, 7 মাস বিনাশ্রম কারাবাস। তবে যেহেতু আসামি গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত সর্বসমেত 7 মাস 9 দিন হাজতবাস করেছে, জামিন পায়নি, তাই ধরে নেওয়া যেতে পারে তার পূর্ণ মেয়াদ সে খেটেছে। তাই অভিযুক্ত আসামিকে অপরাধী বলে চিহ্নিত করলেও আমি আজ তাকে এই মুহূর্তে মেয়াদ অন্তে মুক্ত বলে ঘোষণা করছি। সমস্ত দর্শক মণ্ডলী জয়ধ্বনি করে ওঠে। 29 জুলাই 1914 সালে মোনালিসা অপহরণ অপেরার নায়ক বেরিয়ে এলো জেলখানা থেকে। আজ সে অকোটিপতি, অকপট, কপরদকহীন। ওর উকিল জানতে চাইল, কোথায় যেতে চান এখন? দেশের বাড়িতে। ক্লান্ত বিষণ্ণ মানুষটা বলল, সেখানে যাবার মুখ নেই, আমাকে সেই হোটেলটায় পৌঁছে দিন যেখানে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ত্রিপলি, ইটালিয়ায়। উকিলবাবু হেসে বললেন, সরি ফ্লোরেন্সে আজ ওই নামের আর কোনো হোটেলই নেই। মানে কমাস আগেও আমি যে ওই হোটেলে। জানি, কিন্তু আপনার কৃতিত্বে হোটেলের মালিক নামটা পাল্টে দিয়েছে, ওর নাম এখন লা জ্যাকোন্ডা। আজ যদি লুভরে যান তবে মোনালিসাকে সালোকিয়ারে দেখতে পাবেন না, এখন তা রাখা আছে সালে দে এতত কামরায়। আমি কিছুদিন আগে 1948 সালে মোনালিসার পাশাপাশি দেখেছিলাম লিওনার্দোর মাদোনা অফ দ্য রক্স, বাকাস, রাফায়েলের মাদোনা ইত্যাদি। পাশের প্রাচীরে ছিল ভেরোনেজের আঁকা কয়েকটি চিত্র এবং বিপরীত প্রাচীরে টিসিয়ানের। অর্থাৎ ছবি সাজানোর কায়দাটা এই অর্ধ শতাব্দীতে বদলানো হয়েছে। যা বদলায়নি তা হচ্ছে মোনালিসা চিত্রের সম্মুখে দর্শকের ভিড়। তা হোক, সালে দুস্তেল হল কামরার সেই ছোট্ট গুদামটিও আজও আছে। সেখানে ওই হতভাগ্য পেরুগিয়া একটি রাত কাটিয়েছিল। মোনালিসা যে কুলুঙ্গিটায় বুলেট প্রুফ আবরণীর ভিতর এখন বাস করে, সেটি আর্দ্রতা ও উত্তাপ নিয়ন্ত্রিত। কার্ল ডেকারের গবেষণা গ্রন্থ থেকে জানতে পারা গেল, সাঁদ্র ওই মোনালিসার পরে আর কোনো ছবি নকল করে ছবি বিক্রির কারবারে যুক্ত ছিলেন না। বাড়ির কাছেই অবসরপ্রাপ্ত জীবন কাটিয়েছিলেন। পেরুগিয়ারকে দুমেনজার মানুষ বীরের সম্মান জানাতে কুণ্ঠিত হয়নি। তাকে ওরা কাঁধে তুলে নেচেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সে যোগদান করে ও বন্দী হয় এবং যুদ্ধান্তে 19 সালে মুক্তি পায়। যুদ্ধবিধ্বস্ত ইতালিতে বেচারি কোনো কর্মসংস্থান করতে পারেনি। নিজের নামের মাঝের অংশটাই পদবি বলে চালিয়ে সে সীমান্ত অতিক্রম করে ফিরে আসে পারিতে। 21 সালে সে একটি ইতালিয়ান পুষ্প ব্যবসায়ীর কন্যাকে বিবাহ করেন আর পারি উপকণ্ঠে সেন্ট মর দে ফোসে অঞ্চলে একটা বস্তিতে বসবাস করে। 1925 সালে মাত্র 44 বছর বয়সে বেচারির সব যন্ত্রণার অবসান ঘটে। শেষ জীবনে অর্থকৃচ্ছতায় সে যথেষ্ট কষ্ট পায়। বস্তুত অনাহার আর অপুষ্টিই তার অকাল মৃত্যুর কারণ। অপরপক্ষে পরম কারণিকের দয়ায় এই পৃথিবীতে যে বিকৃত দুনিয়া সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, I could have recreated a better world. মার্কুইস এডুয়ার্দো দে এলফের্নো দীর্ঘ 80 বৎসর বহাল তবিয়তে বাঁচেন। বিয়ে থা করে সংসারে জড়াননি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ বিলাসীর জীবনযাপন করে দিন কাটান। প্রতিটি প্রমোদ ভ্রমণে অর্থমূল্যে শয্যা সঙ্গিনী। অর্থ উপার্জনের প্রশ্নই ওঠে না।
সাদ্রর আঁকা 6খানি ছবির প্রতিটি তিনি বিক্রি করে ফেলেছিলেন মোনালিসা পুনরুদ্ধারের আগেই $3.5 লক্ষ, অর্থাৎ সর্বমোট তার আয় হয় $1,80,00,000। সে আমলের হিসাবে তা প্রায় 20 কোটি টাকা। বর্তমান বাজারে কতশো কোটি টাকা হবে বলতে পারি না। পেরুগিয়ার জবানবন্দিতে সিনরের উল্লেখ ছিল না, ফলে পুলিশ কোনোদিনই তার খোঁজ করেনি। আন্তর্জাতিক চোরা কারবারিদের কল্যাণে তার অর্থ গচ্ছিত ছিল বিভিন্ন রাষ্ট্রের ব্যাংকে। সিংহভাগ সুইজারল্যান্ড। নিরুপদ্রব কামিনী কাঞ্চন কলঙ্কিত জীবন। তিনি এতটা নিশ্চিন্ত ছিলেন যে মার্কিন সাংবাদিক কার্ল ডেকারকে ডেকে স্বতঃপ্রণোদিত হয়ে মোনালিসা অপহরণের কাহিনীটি শুনিয়েছিলেন সবিস্তারে। তার একটিমাত্র ছোট্ট শর্ত ছিল, ডেকার যেন মার্কুইসের দেহাবসানের পূর্বে তার গবেষণা গ্রন্থটি প্রকাশ না করেন। সে শর্ত অনুযায়ী কার্ল ডেকার তার পাণ্ডুলিপি দীর্ঘদিন বাক্সবন্দি করে রেখে দেন। এই গবেষণা গ্রন্থটি সমাপ্ত করার তাগিদেই ওই যুবক সাংবাদিকটি পাড়িতে এসেছিলেন পেরুগিয়ার জবানবন্দি নিতে, বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে কাহিনীটি শুনতে। তিনি জানতেন পেরুগিয়া সেই 1924 সালে পেত্র ছদ্মনামে সস্ত্রীক বাড়িতে ফিরে এসে সাবেক রং মিস্ত্রির কাজ করে জীবন অতিবাহিত করছে। 1924-এর সেই 13 এপ্রিলের দিনটি পারি প্রান্তের সেই পাব হাউস। সারাটা সকাল ধরে পেরুগিয়া বকবক করে গেছে, শুনিয়েছে তার মোনালিসা অপহরণ অপেরা। ইতিমধ্যে 4টি বিয়ারের বোতল শেষ হয়েছে তার। কার্ল ডেকার মাঝে মাঝে প্রশ্ন করে হারিয়ে যাওয়া খেয়ে কথকবিদকে ফিরিয়ে এনেছেন। মাঝে মাঝে নোট বইতে সাল তারিখ নাম ধাম লিখে গেছেন। দীর্ঘ কাহিনী শেষ করে কোটরাগত ঘোলাটে দুটি চোখ মেলে মদ্যপটা বললেন, আপনি পুরো 100 ফ্রাঁ মজুরি দিয়েছেন আমাকে, তদুপরি এই বিয়ারের বন্যা। বলুন মসিয়ে সাংবাদিক, আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? আমি আজ বলবো, সব কথা বলতে রাজি। আমি আজ দিল খুশ। পুরো 100 ফ্রাঁ একদিনের মজুরি কোন সালা দেয়? ডেকার বললে, মোটামুটি সব কথাই আপনি বলেছেন, শুধু একটি প্রশ্ন। সকালেই আপনি বলেছিলেন মার্কুইসের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল বছর 2 আগে। সেই গল্পটা এবার শোনান। শোনাবো, আলবাত শোনাবো। একবেলায় 100 ফ্রাঁ কোন শালা দেয়? কিন্তু তার আগে আপনি আমাকে একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো মসিও সাংবাদিক। ওই শালার প্রশ্নটা আজ 13 বছর ধরে আমার মগজটা গুবরে পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। কি প্রশ্ন বলুন? রঙের টেক্কাটা এই শালা পেরুগিয়ার আস্তিনের তলায় লুকানো রইল, অথচ হারামজাদা সিনরটা আমার ডেরায় ফিরে এলো না কেন ভিক্ষা চাইতে? কার্ল ডেকারের করুণা হলো। আশ্চর্য, এই সহজ সরল মানুষটা সে কথা আজ জানে না। সব কথা খুলে বললেন তিনি। কী কারণে মার্কুইস অরিজিনাল খানা কোনোদিনই নিতে আসেননি? মদ্যপটা এবার বলল, আব সমঝালাম, দিনে স্বীকার করছি। হারামজাদাটা ন্যায্য কথাই বলেছিল সেদিন। কি কথা? আমি সালা একটা 1 নম্বরের ইডিয়েট। এবার আপনি শোনান, কবে কি করে 2 বছর আগে ওকে দেখেছেন। শোনাবো, তাহলে কিন্তু গলাটা আরেকটু ভেজাতে হবে। আর সব সিগারেট খতম হয়ে গেছে। শিওর? এলো আর 1 বোতল বিয়ার, সিগারেটের কার্টুন। পেরুগিয়া শুরু করে শেষটা। বছর 2 আগে পেত্রী ছদ্মনামে সে যখন সীমান্ত অতিক্রম করে সস্ত্রীক প্যারিতে চলে আসে, তখন তার আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। যুদ্ধ বিধ্বস্ত পারিতে সে কর্মসংস্থান করে উঠতে পারে না। অনেক অনেক ফরাসি সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে, তারা বেকার। ফরাসি সরকার চাকরির ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দিচ্ছেন। শুধু সরকার নয়, সাধারণ মানুষও পেত্রোকে একটি বেকার যুবক হিসাবে দেখতো না, দেখতো ইতালিয়ান হিসাবে। হানিমুনে পাড়িতে এসে ভিন্স তার নবপরিণীতাকে লুভরটাও দেখাতে নিয়ে যেতে পারেনি। শুধু অর্থের অভাবে নয়, ওর ভয় ছিল যদি সেই পরিচিত কর্মীরা ওকে চিনে ফেলে, সেই পপাদু পিকয়ে সভে
আরিদ্রিয়র বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টে প্রকাশিত হবার পর তাদের অনেকেরই ডিমোশন হয়েছে, ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে। তাই এবার বাড়িতে সে সাহস করে লুভারে পদার্পণই করেনি। তবে নিতান্ত নিরুপায় হয়ে বেকার মানুষটা একদিন দেখা করেছিল মসিও পন্তিফের সঙ্গে। ওর প্রাক্তন মনিব, গোবিয়ার গ্লেজিয়ার প্রতিষ্ঠানের মালিক। দপ্তরে নয়, তার বাংলোতে। অফিসে দেখা করতে লজ্জা হয়েছিল। পন্তিফ ওকে চিনতে পারলেন, বললেন, পেরুগিয়া, আমি তোমার ব্যাপারটা জানি, হয়তো সবটা নয়, কিন্তু পারির খবরের কাগজেও ইতালির আদালতে তোমার যে বিচার হয়েছিল সে বিবরণ প্রকাশিত হয়েছে। তোমাকে চাকরি দিতে পারি, কিন্তু তুমি বিবেচনা করে দেখো আমার কোম্পানিতে আবার যোগদান করাটা কি তোমার পক্ষে যুক্তিযুক্ত হবে? কোটরগত একজোড়া চোখ ওর দিকে মেলে পেরুগিয়া জানতে চায়, কেন স্যার, ওরা কি আমাকে ক্ষমা করতে পারবে না? ওই পিতির, লেও, রবার্তো, ম্যাক্স খুড়ো, ওদের তো কোনো ক্ষতি করিনি আমি। হ্যাঁ, আচমকা কিছু ফ্রাঁ হাতে এসেছিল, ফুর্তি করে উড়িয়েছি, তাতে ওদের চোখ টাটিয়েছে, ব্যাস, তাতে কি? ওরা কেউ ওভাবে হঠাৎ লটারিতে ফ্রাঁ পেলে ওড়াবে, তখন আমার চোখ টাটাবে, শোধ বোধ, সেজন্য ওরা আমাকে ক্ষমা করতে পারবে না কেন স্যার? পন্তিফ বললেন, সে কথা নয় ভিন্স, কিন্তু ওখানে তোমাকে যে সবাই চিনে ফেলবে, পেত্র ছদ্র নামটা যে ওখানে চালানো যাবে না, পারি পুলিশ তোমাকে চিনে ফেলবেই। কিন্তু আমার বিচার তো ইতালিতেই হয়ে গেছে স্যার, ফ্রান্স তো প্রতিশ্রুত আমাকে হেনস্থা করবে না। তুমি বুঝতে পারছো না ভিন্স, পুলিশের আক্রোশটা তো যায়নি। তুমি যে গোটা বিভাগটার গালে থাপ্পড় কষিয়েছিলে, এটা কি ওরা ভুলতে পারে? ওরা তো তোমাকে ফাটকে দেবে ছদ্ম পরিচয়ে ফ্রান্সে আসার জন্য। তা বটে, মাথাটা নিচু হয়ে গেল ভিন্সের। পন্থিপ বললেন, তার চেয়ে এক কাজ করো, আমি একটা ইন্ট্রোডাকশন লেটার দিচ্ছি, তুমি মার্কুইস ওয়ালফের্নোর সঙ্গে গিয়ে দেখা করো, একজন দক্ষিণ আমেরিকান ধনকুবের। পাড়ির উপকণ্ঠে ওর একটা বাগান আছে, সাঁতু দালিজায়। আসলে সাঁতু বা দুর্গ নয়, প্রমোদ ভবন। সেটা ফাঁকাই পড়ে থাকে একজন কেয়ারটেকারের হেফাজতে। আমাদের কোম্পানি বাৎসরান্তিক রং ফেরায়। আমার সঙ্গে অবশ্য তার মৌখিক আলাপ নেই, তবে আমাকে তিনি চেনেন। উনি বছরে একবার পাড়ি বেড়াতে আসেন। এ সপ্তাহে এসেছেন। আমি অনুরোধ করলে তিনি তোমাকে ওই প্রমোদ ভবনের মালি করে দিতে পারেন। প্রকাণ্ড বাগান আছে, ফুলের আর ফলের, আপেল আঙুরের। মালির চাকরি করবে? ভিন্স হাতে স্বর্গ পেল। ওর নবপরিণীতা বধূ ফুল খুব ভালোবাসে। তার বাপের ছিল ফুল সরবরাহের কারবার। কিশোরী বয়সে ফুলের মধ্যেই কেটেছে ওই ফুলের মতো মেয়েটির জীবন। এক কথায় রাজি হয়ে গেল ভিন্স। মার্কুইস ওয়ালফিয়ার্নোর নাম সে জীবনে শোনেনি। তার নামে লেখা পন্তিফের পরিচয়পত্রটা নিয়ে দেখা করতে গেল ধনকুবেরের সঙ্গে। বিরাট প্রাসাদ, বিশাল বাগিচা, কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘের মতো এক জোড়া গ্রেট ডেন। পন্তিফের পত্রখানা না থাকলে ওই ধনকুবেরের বৈঠকখানা পর্যন্ত বেচারি যেতেই পারত না। ম্যানেজার চিঠিখানা দেখে ভ্যালেকে দিলেন। সে কিছুক্ষণ পরে ওকে ডেকে নিয়ে গেল ধনকুবেরের ড্রয়িং রুমে। সাহেব তখন সেখানে সস্ত্রেক বিশ্রাম নিচ্ছিলেন। সস্ত্রেক না, সবান্ধবী। মেয়েটিকে চিনতে পেরেছিল ভিন্স, পাড়ির এক বিখ্যাত ব্যালে ড্যান্সার। তার ছবি বাজারে দেখেছে পোস্টারে। মার্কুইসকে দেখে বজ্রাহত হয়ে গেল সে। গোফ দাড়ি কামানো, প্যাশনে নেই, রিমলেস চশমা, তবু চিনতে বিন্দু মাত্র অসুবিধা হলো না ওর। চিনলেন সিনোরও, কিন্তু সে কথা কেউ স্পষ্টই স্বীকার করলেন না। পন্তিফের চিঠিখানা পড়ে মার্কুইস ওর দিকে তাকিয়ে বললেন, ইটালিয়ান, কি নাম তোমার? ভিনসেন্জো পেত্রো। মুখ নিচু করল ভিন্স।
তোমার কোনো যমজ ভাই আছে? এবারে নেতিবাচক গ্রীবা সঞ্চালন করল। পারিসুন্দরী গবলেটে শ্যাম্পেন ঢালছিলেন, হঠাৎ থমকে পড়েন। বিনা বিনিন্দিত কণ্ঠে মার্কুইসকে প্রশ্ন করেন, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? মার্কুইস হেসে তাকে বললেন, তুমি বুঝবে না হানি। ভিন্স, বুঝেছ? ঠিক ওরই মতো দেখতে আর একজন ইতালিয়ানকে আমি এককালে চিনতাম। সে ছোকরা ছিল পাক্কা ইডিয়েট। তার নাম ছিল ভিনসেন্জো পেরুগিয়া। অবশ্য এর মানে এই নয় যে পেত্রও একজন ইডিয়েট। ব্যালে ডান্সার কিছুই বুঝতে পারলেন না। ভিন্সের দিকে তার ভুবন মোহিনী চোখ জোড়া তুলে তাকালেন। আর সহ্য হলো না ভিন্সের। সেই খণ্ড মুহূর্তে সে ভুলে গেল দ্বার প্রান্তে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে মার্কুইসের এক কাফড়ে দেহরক্ষী। বাগানে ঘুরছে ভীষণ দর্শন গ্রেট ডেন। পারিসুন্দরীর চোখে চোখ রেখে ভিন্স বলে ওঠে, এমন ভুল মানুষের হয় মাদাম, এতে অবাক হবার কিছু নেই। আমিও একজন ব্রিটিশারকে এককালে চিনতুম। সে হারামজাদা ছিল পাক্কা জুয়াচোর। তার নাম ডক্টর স্যামুয়েল রিচার্ডসন। অবশ্য তার মানে এই নয় যে এনাফ, তুমি যাও এখন। ম্যালকম। বোঝা গেল ওর দেহরক্ষীর নাম ম্যালকম, কারণ সে লোকটা এক পা এগিয়ে এলো। ওকে গেটটা পার করে দাও, দেখো ডেভিল যেন না কামড়ায়। ম্যালকম এসে ভিন্সের হাতটা দৃঢ় মুষ্টিতে ধরল। এসকর্ট করে প্রমোদ ভবনের দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। এই আমার সেই শয়তানটার সঙ্গে শেষ সাক্ষাতের কাহিনী, কোনো ক্রমে বলল মাতালটা। প্রশ্ন করল, আর কিছু জানতে চান মশীয় সাংবাদিক? বলুন, আমি আজ সব কথাই খুলে বলবো। একবারের জন্য 100 ফ্রাঁ কোন সালা দেয়? কার্ল ডেকার বললেন, না মশীয় পেত্রো, আর কিছু প্রশ্ন নেই আমার। আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই? কেন, কিসের জন্য? তুমি ভেবেছ পেত্রো সালা এখন মদ খেয়ে মাতাল হয়েছে? 5 বোতল বিয়ারে এককালে বোতল বোতল শ্যাম্পেন উড়িয়েছে এই শর্মা, তা জানো? বাড়ির খানদানি বাড়ে। জানি। আসুন, আপনি উঠুন। ভিন্সের বগলের তলায় হাত দেয়। ঝটকা মেরে তাকে সরিয়ে দেয় মাতালটা। বলে, কিছু সাহায্য চাই না, বুঝেছ? আমি এখন ঘুমোবো। গুঁড়ি মেরে সে উঠে পড়ে টেবিলটায়, চিত হয়ে শুয়ে পড়ে। কার্ল ডেকার অসহায়ভাবে বারম্যানের দিকে তাকান। লোকটা এগিয়ে এসে বললে, আপনি ব্যস্ত হবেন না মশিয়ে, ভিন্স খুড়ো আমাদের পাড়ার রং মিস্ত্রি। খোঁয়ার ভাঙলেও নিজেই চলে যাবে। প্রয়োজন হলে আমি তাকে পৌঁছে দেবার ব্যবস্থা করব। ডেকার বিল মিটিয়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ান। ঠিক তখনই কনুয়ে ভর দিয়ে একটু উঁচু হলো মাতালটা। জড়িয়ে জড়িয়ে বলল, মশীয় সাংবাদিক, তুমি তো আমার মতো আনপড় নও, তুমি পণ্ডিত। সারাটা সকাল ধরে নানান প্রশ্ন করেছো আমাকে। এবার আমার 2টো প্রশ্নের জবাব দাও দেখি। জবাব ঠিক হলেই তোমার ছুটি, আর ভুল হলে আবার আমি তোমার ঘাড়ে চেপে বসবো। আমাকে বিয়ার খাওয়াতে হবে। কার্ল ডেকারের মনে পড়ে গেল একটা ভারতীয় উপকথার কাহিনী। একটা প্রেতাত্মা গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে, আর একজন ভারতীয় রাজাকে বলছে, বলো বলো রাজা বিক্রম, গল্পটা শুনেছ, এবার আমার প্রশ্নের জবাব দাও। 1 নম্বর প্রশ্ন, আনপর ভিনসেন্জো পেরুগিয়ার জীবনের চরমতম বেদনার মুহূর্ত কোনটি? ধুরন্ধর মার্কিন সাংবাদিক বলেন, সেই যখন ত্রিপোলি ইতালিয়ার হোটেলে পুলিশ চিফ আপনার হাতে হাত করা পড়াতে এগিয়ে এলেন।
অট্টহাস্যে ফেটে পড়ল মাতালটা। বললে, হয়নি, হয়নি, ফেল। না, জীবনের চরমতম আঘাত পেলুম তখন বিচারালয়ে উকিলবাবু বুঝিয়ে বললেন, ইতালিয়ান শিল্পী নিজেই বেচে দিতে বাধ্য হয়েছিলেন। মাঝপথেই থেমে পড়ে, আচমকা একটা হেঁচকি সামলাতে গিয়ে। পাদপূরণ করলেন ডেকার। জানি, লাজ অ্যাকোন্ডার সেই ছবিখানা। না, আমার মাম্মিকে। লোকটা এখন বাহ্যজ্ঞান শূন্য বদ্ধ মাতাল। নিঃশব্দে কার্ল ডেকার কেটে পড়তে চাইলেন। পিছন ফিরতেই গর্জন করে উঠল লোকটা, পালাচ্ছ কোথায়? থমকে দাঁড়িয়ে পড়েন আবার। বলেন, কেন, কি হলো? দুটো প্রশ্ন করব বলেছে না, দ্বিতীয়টা যে এখনো বাকি। এবার বলো তো বাছাধন, এই আনপর ইতালিয়ানটার জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত কোনটি? যখন দুবেঞ্জার মানুষ আপনাকে কাঁধে তুলে নাচছিল। ধুস, তুমি দেখছি আমার চেয়েও বড় জাতের ইডিয়ট। মসিওলা সাংবাদিক, সেটা তো আমার চরম লজ্জার মুহূর্ত। আমার জীবনের সার্থকতম মুহূর্ত কোনটি, তাই আমি এখন জানতে চাইছি। ঠাকুরদার নাতি হিসাবে, শিল্পী হিসাবে দুনিয়াকে আমি কি দিয়ে গেলুম? কার্ল ডেকার বুঝে উঠতে পারেন না কোন জবাবটা শুনলে ওই মদ্যপটা ঠান্ডা হবে। সে নিজেই দাখিল করলো সমাধান। সেই যখন বাপির কাছ থেকে উপহার পাওয়া গ্র্যান্ডপার তুলিটা তুলে নিয়ে বুঝতে পেরেছিলুম মোনালিসা আমার প্রেয়সী নয়, মা। আজ আমি মাতাল হইনি, কিন্তু সেদিন বেহেড মাতাল হয়েছিলুম। গ্র্যান্ডপা ছিল সচ্চা শিল্পী, তার তুলির আশীর্বাদেই আমার মা কানা হয়ে যায়নি, বুঝলে? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, কথাটা লিখে দাও তোমার গবেষণা গ্রন্থে। মোনালিসার চোখ দুটো এঁকেছিলেন ভিঞ্চি গাঁয়ের এক বাস্টার্ড শিল্পী, আর সেই চোখ যারা বাঁচিয়ে দিল লেট ল্যামেন্টেড জব্বানি পেরোগিয়াতা দুমেঞ্জার নাতি, এই দিনাতি দিন রং মিস্ত্রিটা, বেহেড মাতালটা। ধ্রাস করে শুয়ে পড়ল আবার। পানশালা থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার একবার পিছনে ফিরলেন কার্ল ডেকার। মাতালটার মাথা আর দুটো হাত টেবিল থেকে উল্টো দিকে ঝুলছে। কঙ্কালসার মানুষটার যেন সিংসাপা বৃক্ষ থেকে প্রলম্বিত এক অশান্ত প্রেতাত্মা, বেতাল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল মোনালিসার প্রেমে এই আশ্চর্য রহস্য রোমাঞ্চকর উপন্যাসটির শেষ পর্ব। যদি সব পর্বগুলো শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে আছে মোনালিসার প্রেমে। সেখানে 6টি পর্ব সাজানো আছে আপনাদেরই জন্য। সেগুলো শুনে নিন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।